Good morning, ma'am. Good morning, sir. Thank you. আমার নাম রমেশ কুমার সিং। আপনার সম্পর্ক? আমার বাবার নাম সরোজ কুমার সিনহা, মায়ের নাম সুগন্ধ সিনহা। আমি আমার স্কুল কমপ্লিট করি হচ্ছে শিশু রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে। তারপর আমি আমার কলেজ কমপ্লিট করি NCPTI লিডুয়া থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করি। তারপর আমি 2 বছর সার্ভিসে ছিলাম। তারপর আমি সার্ভিস কমপ্লিট করার পর আমি তারপরে সার্ভিস এন্ড করে আমি প্রিপারেশনে যাই। এবং আমার ভালো লাগার বিষয় বেড়াতে যাওয়া, খেলা, সিনেমা দেখা, বিভিন্ন জিওপলিটিক্যাল ভিডিও বা খবর এসব নেওয়া। সার্ভিসে ছিলেন বলবে, কি ধরনের সার্ভিস? এটা আমরা মেনলি ছিল হচ্ছে সোলার ফিল্ডের ওপর, মানে আমরা থার্ড পার্টি ইনস্টলেশন করতাম। আপনার এনসিটি ভিতরে পড়েছেন বলবে, আপনার মানে স্কিল আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওই রিলেটিভ। আপনি কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? আমি 2015। আর এই যে ধরলাম 2 বছর তারপরে আপনি সার্ভিসে ছিলেন, মানে 7 এই মিনটা টাইমটাতে আপনি কি করছেন? মানে আমি সার্ভিস জয়েন করিলাম 2018 থেকে 19 করি। তার আগে আমি বিভিন্ন আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ড রিলেটেড যে সমস্ত পরীক্ষা হয় তো সেইগুলো প্রিপারেশন নিই। তারপরে ওই প্রিপারেশন থেকে আমি কোম্পানিতে চাকরি পাই। এবার আমি সেটাতে শিফট করে যাই। এবং তারপর আমি 2020 সালের আগে 2019-এর শেষের দিকে আমি চাকরি ছেড়ে দিই এবং WBCS বা বাকি যে সমস্ত গভর্নমেন্ট পরীক্ষা আছে তার প্রিপারেশন নেওয়ার জন্য আমি কন্টিনিউ করি। আপনার বাবা কি করেন? আমার বাবা আগে সিউড়ি জাজেস চোখে চাকরি করতেন, এখন মানে বাই প্যাশন লয়ার। তুমি বললে যে তুমি সার্ভিস ডিসকন্টিনিউ করে WBCS বা এই ধরনের পরীক্ষা তুমি ইউপিএসসি না করো? স্যার আমি যখন সার্ভিস মানে লেফট করি তখন আমার এজ ছিল প্রায় 26-এর শেষের দিকে, 27 প্রায় করবে। তো সেই সময়ে আমার একটা মনে হয়েছিল যে প্রথমে আমি কোনো একটা ফার্স্টে জব সিকিউরিটির কথা, আর ইউপিএসসির তার আগে প্রিপারেশনের কথা ভেবেছিলাম, কিন্তু যেহেতু ইউপিএসসির এজ লিমিট 32, তো আমি সেই কারণে তখন 27 বছর আমার, সেই সময় তারপরে তো কোভিড আরম্ভ হলো। তো সেই মুহূর্তেই আমার মনে হয়নি আমি অনলাইনের সাথে কোপ করে হয়তো ইউপিএসসি প্রিপারেশন নিতে পারি। তার থেকে আমার মনে হয়েছিল যে বাকি এক্সামগুলো মেনলি WBCSটা হয়তো আমি অনলাইন প্রিপারেশনের মাধ্যমে করোনা থেকে তো হার্ডলি 1 ইয়ার ছিল, তারপরে তো বলতে পারছি মানে স্যার তারপরেও তোমার এজ সেরকম তুমি বললে এখন 3 বছর ছিল, কিন্তু আমার কাছে ইউপিএসসি খুব একটা বেশি অনুভব বা গাইডেন্স ছিল না। তো সেই কারণে আমি সেই তুলনায় WBCS বা এই পরীক্ষার আমি গাইডেন্স বা সেগুলো পেয়েছি। তো আমি ভেবেছিলাম হয়তো আমি যদি WBCS ক্লিয়ার করি বা তারপরে আমি ভাববো যদি এই আমাকে পারমিট করে। তুমি জানো যে জবের যে চাকরির জন্য পড়াশোনা কাজ সেই চাকরিগুলো ডিউটিতে আছে, রাজনীতি আছে, তাহলে কী সব কাজকর্ম করতে হবে সেখানে কিছু আইডিয়া আছে? ও আচ্ছা, আইডিয়া বেসিক্যালি WBCS যেটা মানে অ্যাজ এ এক্সিকিউটিভ আমি ভিডিও হিসেবে জয়েন করবো। তো সেই ক্ষেত্রে ভিডিওর একটা কাজ হচ্ছে তার ব্লকের আন্ডারে যত রকম সমস্যা আছে সেগুলোকে সলভ করা। এবং এই যে পোস্টগুলো এগুলি গভর্নমেন্টের কোন পোস্ট, মানে এটা এক্সিকিউটিভ সেক্টরের পোস্ট না রেজিস্ট্রি সেক্টরের পোস্ট, কী ধরনের পোস্ট? এটা তো মানে গভর্নমেন্টের আন্ডারে এক্সিকিউটিভ পোস্ট করছে না। সেটা পলিটিক্যাল না নন পলিটিক্যাল? স্যার নন পলিটিক্যাল। নন পলিটিক্যাল পলিটিক্যাল এক্সিকিউটিভ মধ্যে ফারাক কি আছে? স্যার তারা একসঙ্গে কাজ করে, একই সেম। হ্যাঁ, নন পলিটিক্যাল পোস্ট।
এক্সিকিউটিভ পলিটিক্যাল কোর্স বলে মানে হায়ার কোর্স যেগুলো বলছেন মানে নিউ পলিটিক্যাল বলতে কি জানা না আচ্ছা, আপনি বললেন যে আপনি ইউপিএসসিটা সেইভাবে ভাবেন, আপনি বলেননি ডাব্লিউপিএসসি নিয়েই ভেবেছেন। অন্য কোনো আপনার স্ট্রিম রিলেটেড কিছু নিয়ে সেভাবে যেতে চান? মানে যেতে চাইনি বলতে ওই টাইমটাই আমি আমার স্টিম রিলেটেডের ওই যে 3 বছর টাইমটা 15 থেকে 17 অবধি ওই টাইমটাই আমি ভেবেছিলাম। তো সেই টাইমে আমার খুব একটা মানে আমার ক্লিয়ার হয়নি পরীক্ষাটা, আমি অনেকটাই দিয়েছিলাম এবং আমি যেহেতু একটু তুলনামূলক কম পরীক্ষা হয় টেকনিক্যাল স্ট্রিমে, তো আমি মানে যেহেতু কন্টিনিউয়াস পরীক্ষা না হওয়ার জন্য পড়াশোনা থেকে ল্যাক করছি, তো সেই কারণেই আমি যাতে আমার কনফিডেন্স বা পড়াশোনাটা এটা ল্যাক না হয় আমি প্রাইভেট জয়েন করেছি। পরে আর কন্টিনিউ করতে পারি না ওয়ার্ক ওয়ার্ক প্রেশারে কন্টিনিউ করতে পারেন বলছেন, মানে আপনি যদি আপনার ফার্স্ট প্রিফারেন্স ছিল, ডাব্লিউসি দেখি। এবার ভিডিওটা তো ওভারবার, মানে একটা নিশ্চয়ই টান শুনেছেন ভিডিও মানে হচ্ছে বড় দুঃখের ব্যাপার, ঠিক আছে? এবার ওখানে তো প্রচণ্ড প্রেশার থাকবে, তাহলে আপনি কোপ আপ করবেন। এবার আমি তো ভিডিও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে আমি যে ক্রাইটেরিয়াতে আছি তার মধ্যে সব থেকে আমার মানে উচ্চাকাঙ্ক্ষার পোস্ট ভিডিও। তো এরপরে তো আমি মানে প্রিপারেশনের কোনো থাকবে না, তো প্রেশারটা তো আমি তো পুরোটাই তো সেখানে কাজে রিভোট করতে পারবো, বাকি যে টাইমটা হবো সেটা ফ্যামিলি বা ইয়েতে। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রেশারের কোনো সমস্যা আসবে। ফার্দার প্রিপারেশনের তো তোমার মানে আমার কাছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিউরি দিই। বীরভূম। বীরভূম তো মানে আমাদের সতীপীঠের জন্য খুব বিখ্যাত। বীরভূমে কত সতীপীঠ আছে বলুন তো? বিভিন্ন 5টা সত্যি, না, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, মা ফুল্লরা, নবলেশ্বর। আপনার বাড়ি বীরভূমে কোথায় বলুন? শিউরি, শিউরিতে একটা বিখ্যাত ব্যারেজ আছে, হ্যাঁ, কি নাম? তিনপাড়া ব্যারেজ। আসলে যতদূর দীননাথ মেমোরিয়াল ব্যারেজ, ঠিক জায়গাটার নাম? দীনবন্ধু বা দীননাথ, ও সরি ইন্ডিয়া নাম। আপনি কিছু জানেন না, আপনার কিছু জেনে নিতে হবে। আচ্ছা, জানেন না সেটা বলবেন। তিনপাড়া পেরোলে আমরা কোন ব্লকে পৌঁছি? মোহাম্মদ বাজার। মোহাম্মদবাজার তৃণমূল। মোহাম্মদ বাজার মানে এক প্রেজেন্ট দিয়েতে বেউসা পাচামি, আর কিছু খনিজ কিছু হ্যাঁ ওখানে পাওয়া যায় হচ্ছে যেটা মেনলি পাওয়া যায় চাইনাতে খড়ি মাটি পাওয়া যায়, খড়ির আপনাদের একদম জেলা শাসক। আমাদের জেলা শাসক হচ্ছে শ্রী বিধান রায়। আর আপনি যে বললেন আপনি প্রেশারগুলোকে হ্যান্ডেল করবেন, সেটা আমার খুব পছন্দ হলো না, সেটাই বলছি। আমার মনে হয় প্রেশার হ্যান্ডেল করার জন্য নিজের জন্য কিছু টাইম বের করুন। আপনার হবিস কী? আমার হবিস ট্রাভেলিং, ক্রিকেট, ফুটবল খেলা, জিও পলিটিক্যাল বিভিন্ন নলেজ রাখা। রিসেন্টলি আমাদের লাদাখে কিছু ক্রাইসিস দেখা দিয়েছিল, তো সেটা একটু বলুন জানা লাদাখ হচ্ছে লাদাখে স্টেটহুড দাবি করা নিয়ে একটা 6 শিডিউলের অন্তর্গত হওয়ার জন্য একটা লাদাখ স্টেট বর্তমানে লাদাখ স্টেট নয়, ইউনিটি। কখন স্টেট ছিল? লাদাখ যখন জম্মু কাশ্মীরের সাথে ছিল তখন ওটা কোন স্টেট ডেটে বলুন যে কোন ডেটে ডেট হচ্ছে 31 অক্টোবর 2019। তারপরে সেই স্টেটটি একটা স্টেট থেকে ইউনিটিতে ট্রান্সফার করার সাংবিধানিক ব্যবস্থা কি আছে? এটা কমিশন ফলো করে করা হয়। এটা হচ্ছে পার্লামেন্ট একটা আইন পাস করে সেটা করা হয় এবং তৃণমূল ধারা বলা আছে 368 করার করে রয়েছে স্টেট না সরি সিম্পল আর্টিকেল ফলো আর্টিকেল 4 আর্টিকেল 4
স্টেটে চলে গিয়ে ইউপি নিয়ে আসা হচ্ছে, তার এরিয়া চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, তাকে আপডেট করেই ভালো আছে। নিউজ একটু নিতে আছে, কিন্তু এইটা আমি এক্স্যাক্ট আমাকে কোশ্চেন করতে পারবো। আর আমাদের পার্শ্ববর্তী দুটি স্টেটে কান্ট্রিতে রিসেন্টলি কিছু ক্রাইসিস দেখা হয়েছিল, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে নেপাল। কিন্তু কোনো কম্পারিজন রয়েছে, শুধু কম্পারিজনটা রয়েছে, যদি কোনো কম্পারিজন মনে হয় কিন্তু পার্থক্য করা যায়। দুটোতেই স্যার কমন হচ্ছে, যারা হচ্ছে যুবক সম্প্রদায় তারা সরকারের ওপর বিতর্কিত হয়ে তারা মানে ডেমোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে মানে কু করে। আপনি কি এই ধরনের মুখ্যমন্ত্রী সাপোর্ট করেন? কখনোই না। কেন? কারণ স্যার এটা তো একটা মানে সব কিছুই ডেমোক্রেটিক ওয়েতে এবং একটা শান্তিপূর্ণভাবেও তো করা যায় কথা বলে। বর্তমানে আমরা যে যুগে আছি বা আমরা অতীতেও দেখেছি কথা বলে বন্ধ দেওয়ালের ঘরের মধ্যে কথা বলে সেটা সমস্যার সমাধান করা যায়। তো ভায়োলেন্স বা আপনি যখন ভিডিও হয়েছে কোনো একটা জায়গায় এখন সাধারণ মানুষজন গণতন্ত্রের ব্যবস্থার বিরুদ্ধে এবং চেষ্টা করেছে, ভাঙচুর করেছে, আপনি সরজমিনে আপনার কাছে বুঝতে পেরেছে কী করে সেরকম মানুষজন তাদের ঘরে ঘরে নিয়ে আসে। না স্যার, সবার প্রথমে তো যাতে ফার্দার এক্সপ্যান্ডেশন না হয় ব্যাপারটা, যেগুলো গেছেন সেগুলো অলরেডি ভায়োলেন্স চলছে, সেটা কি দেখতে সেটা একটা ল অ্যান্ড অর্ডারের জন্য পুলিশ বা দরকারে যদি পার্শ্ববর্তী ব্লকের যদি দরকার হয় পুলিশের বা দরকারে আরও পুলিশ ফোর্স আনার ব্যবস্থা করবো, যাতে পার্শ্ববর্তী ব্লক মানে বুঝতে পারেন আপনার ব্লকে যদি কোনো সমস্যা হয়, আপনার ব্লকের যে সমস্যা আপনাদের সলভ করতে হবে, পার্শ্ববর্তী ব্লকেও হতে পারে তাদের সমস্যা, সেখানে সমস্যাগুলো সেখানে তার পুলিশ আপনার ব্লকে কেন আপনি কিন্তু ওখানে লোকাল এক্সিকিউটিভ আপনাকে ডিসিশন নিতে হবে যে কীভাবে আপনি হ্যান্ডেল করবেন। সেই অবস্থায় আপনি কী করবেন, কীভাবে একটা প্রথম করবো আমি হায়ার অথরিটির কাছে পারমিশন নিয়ে সে যদি ইন্টারনেট যত তাড়াতাড়ি সম্ভব কিছু ক্ষণেকের জন্য বন্ধ করার চেষ্টা করবো, যাতে ওটা সোশ্যাল মিডিয়া বা এসবের মাধ্যমে না ছড়ায়, আরও ফার্দার ইয়ে হয়। তারপরে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে 144 দ্বারা যদি সেখানে বলবৎ করা যায়, যাতে আপনি আপনার ক্ষমতা আছে আপনি করবেন। আর 144 ধারা করলে চেঞ্জ হয়ে মেয়ের সঙ্গীটা জানেন তো চেঞ্জ হ্যাঁ স্যার ম্যাম জানি। কী থেকে কী হয়েছে বলুন। আগে 144 ধারাটা কোন ক্ষমতা রয়েছে? আগে ছিল হচ্ছে সরি ম্যাম এই মুহূর্তে মনে করতে পারছি না। বিএনএস হ্যাঁ তো আইপিসি আছে ইন্ডিয়ান পিনাল কোড, একটা ডিএনএস ওটার বর্তমানে একটা ডিএনএস। সেটা বলুন কীভাবে কীভাবে ম্যানেজ করুন। তারপরে এটার পর 144 ধারা করার পর তারপরে আমি একটা কমিটি গঠন করবো যে কীভাবে কী থেকে ঘটনাটার উৎপত্তি হয়েছে এবং যারা যারা সেখানে পীড়িত বা যারা প্রাথমিকভাবে যারা সে পাওয়া গেছে সিচুয়েশনটা চলছে কন্টিনিউ, একটু কমিটি বানাতে যাবেন একটা আগে সিচুয়েশন। তাহলে প্রথমে যারা আহত তাদেরকে আমি হসপিটালাইজ করার চেষ্টা করবো, বা যাদের যারা যাদের কোনোভাবে যারা ক্ষয়ক্ষতি হয়েছে বা এই সমস্ত কিছু। আপনার অপশনাল কি? জিওগ্রাফি আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী প্রধান নদী ভাগীরথী। বৃষ্টির জলে পুষ্পিত নদী মৌরাক্ষী, অজয়। আপনার মতে বীরভূমের জিওগ্রাফিতে কি বেনিফিট আছে আর কি প্রবলেম? জিওগ্রাফিতে বেনিফিট হচ্ছে ফার্স্ট হচ্ছে বীরভূম অনেক রকম মিনারেলস বা খনিজ পণ্য, অনেক রকম খনিজ ভাণ্ডার পাওয়া যায়। তাছাড়া বীরভূম একটা যেহেতু
একটা রার অঞ্চলের একটা স্বাদ আছে, তো সেখানে ট্যুরিজম বা এইগুলো অনেক বিভিন্ন রকম গাছের ভ্যারাইটিস দেখা যায়, তাছাড়া মাটিরও ভ্যারাইটিস দেখা যায়। এটা হচ্ছে বেনিফিট। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে চাষবাসের জন্য জমি অনেক অনুর্বর জমি আছে, যেখানে চাষবাস করা খুব অসুবিধা। এবং সেই কারণে আর একটা জিনিসও অসুবিধা, যেহেতু যোগাযোগ ব্যবস্থা অনেকভাবে বিচ্ছিন্ন, তো সেই কারণে যতটা হয়তো একটু ইন্ডাস্ট্রি বা অন্যান্য জিনিসপত্র করতে অনেক কষ্ট লেগে যায়, যেক্ষেত্রে আপনাদের তো মানে সর্ববৃহৎ কয়লা খনি উদ্যোগ নেওয়া হয়েছে জিওসাপাসি। আপনার কি মনে হয় জিওসাপাসি কমপ্লিট হয়ে গেলে এমপ্লয়মেন্ট জেনারেশন ভালো হবে? আপনি মোহাম্মদপুরে গেছেন কখন? হ্যাঁ, দেখেছেন যেখানে এবার জিওসাপাসির উদ্যোগটা নেওয়া, ওই জায়গায় কি ঘোরা হয়? ওই জায়গায় আমি খেলার পারপাসে গেছি। আমি মানে খাদানে মানে খাদান গেছে খাদান এক্সাক্ট খাদান যাইনি, মানে খাদানের অনেক কাছে বা সেখানে অব্দি গেছি। কি মনে হয় যে ওইখানে কি আমরা কিছু ইন্ডাস্ট্রিয়াল বেস করে আমরা কিছু কি হবে আপনার জাস্ট না ওইখানে না হলেও শিউরি বা পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা আছে বা যে সাঁইথিয়া, যেগুলো হয়তো ট্রেনের সাথে অনেক বেটারভাবে কানেক্টেড, তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতে কোনো অ্যালাইড যদি মেনলি কয়লা বেস তো বিভিন্ন ওখানে তো সঙ্গে তো কয়লার সাথে সাথে এগ্রিগেট বা আরও অনেক কিছু পাওয়া যায়, তো সেইগুলো নিয়ে যদি অ্যালাইড কোনো ইন্ডাস্ট্রির সম্ভাবনা হতে পারে। আমি কঠিন প্রশ্ন হলো, আপনি ঘুরতে যেতে ভালোবাসেন, তো আপনি কোথায় কোথায় পাহাড় না নদী, কোথায় সমুদ্র, কোনটা প্রিফার করেন? আমার নাম পাহাড়। কোথায় কোথায় গেছেন? আর হিমালয়ান রেঞ্জের সব জায়গায় প্রায় পুরো হিমালয়ান রেঞ্জটা দিল, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, আসাম। উত্তরাখণ্ড যখন গেছেন, আমি একটু প্রশ্ন করি, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলের সাথে দার্জিলিং নিশ্চয় গেছেন, দার্জিলিং পার্বত্য অঞ্চল আপনি কি পার্থক্য দেখছেন আপনার? দার্জিলিং হিমালয়ে যেমন আমরা যেহেতু শিবালিক যে রেঞ্জটা সেটার মানে প্রেজেন্ট না থাকার দরুন মানে সমভূমি থেকে দার্জিলিং মানে সমভূমি থেকেও হাই পিকগুলোকে দেখা যায়, কিন্তু সেই ক্ষেত্রে উত্তরাখণ্ডের শিবালিক পর্বত বা বাকি পর্বতগুলো অবস্থিত হওয়ার জন্য অনেক হাই পিক আমরা সঠিকভাবে দেখতে পারি না, আমাদের হায়ার পয়েন্টে যেতে হয়। কিন্তু দার্জিলিংয়ের মধ্যে অনেক লো পয়েন্ট থেকেই আমরা মানে উচ্চ উচ্চ শৃঙ্গগুলোকে দেখতে পাই। ইকোনমিক্যালি কিছু ইকোনমিক্যালি দার্জিলিং তো ইকোনমিক্যালি আগে তো একসময় ব্রিটিশদের শীতকালীন ক্যাপিটাল ছিল, তো সেই কারণে তো দার্জিলিং অনেকটাই ভাবে উন্নত টয় ট্রেনের ফেসিলিটি আছে, সেক্ষেত্রে উত্তরাখণ্ডে এইগুলো থেকে কিছুটা ল্যাগ করে। যদি বর্তমানে উত্তরাখণ্ডের রোড কানেক্টিভিটি অনেকটা বেটার হয়েছে, দার্জিলিংয়ের যেহেতু ফ্লাডের কারণে অনেকটা সেক্ষেত্রে ট্যুরিজম বা এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো বলছেন জিওপলিটিক্যাল ব্যাপারগুলোটা খুব ভালো করে রাখেন, তো আমাদের ইন্ডিয়ার সঙ্গে চায়নার কাউন্সিল নীতি ফলো করা হয়েছিল, কত কোন সারাটা হয়েছিল? ফান্সি স্যার 1953 ঠিক এক্স্যাক্টলি একটা মানে ওই এরিয়াতে বাহিনী এর সঙ্গে আমাদের সংবিধানের কোনো ধারার কোনো কানেকশন আছে, এরকম কিছু আছে সংবিধানের ধারা নোটিস করতে পারছেন? সিকিমের যেটা হচ্ছে প্রথমে অ্যাসোসিয়েটেড স্টেট করা, তারপর সেটা বাংলার প্রিন্টের কোনো জানা আছে কি বেঙ্গলিতে? আজকে বেঙ্গলিতে নিউজ পেপার দেখেন প্রতিদিন নিউজ পেপার দেখা আর হেডলাইন করে আগুন দেশে দিয়ে কোন ব্যাপার বলেছে আজকে স্যার দেখা হয় গতকাল বলেছে গতকাল কোন নিউজ পেপার? আমি আনন্দবাজার করতে যাই, জমি কি হেডলাইন করতে দিয়েছিল? এক্স্যাক্ট হেডলাইনগুলো এই মুহূর্তে স্যার মনে করতে পারছি। জিওপলিটিক্যাল কোনো নিউজ আপনি পড়ে যাওয়ার কথা আমাদের পাওয়া হবে। হ্যাঁ, রিসেন্ট
শান্তিতে শান্তি নোবেল পিস প্রাইজ আগে পেয়েছেন। এমসি মাচার তো কোন ফিল্ডের জন্য কী কাজের জন্য হচ্ছে স্যার রাজনীতি কতজন নোবেল পিস প্রাইজ এবার নমিনেশন হয়েছে? নাম্বার শো কী কাজের জন্য? উনি যিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট বা যাকে বলা হয় ডিক্টেটর বলা হয় নিকোলাস মাদুরো, এগেনস্টে তিনি ডেমোক্রেসি ভেনেজুয়েলা ভিয়েতনাম বলছি। নিকোলাস মাদুরোর এগেনস্টে তিনি ডেমোক্রেসি রিভিল করার চেষ্টা করেন, যাকে ট্রাম্পপন্থী হিসেবেও যাকে বলা হয়। তো উনি সেই ফিল্ডের জন্য ডেমোক্রেসি রিস্টোর করার জন্য প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের কাছে কোনো মহিলা রয়েছে হ্যাঁ এরকম কি না? আং সান সুচি তিনি কখনো কোনো পুরস্কার পেয়েছেন? নোবেল পুরস্কার স্যার আমার জানা নেই। বুঝতে পেরেছেন কোনো পুরস্কার পেয়েছেন এরকম কাজের জন্য? তিনিও একই রকম কাজ করতে পারেন। পুরস্কার পেয়েছেন, আমার এক্সাক্ট কি পুরস্কার এই মুহূর্তে মনে করছে না। হ্যাঁ আপনার তো জিওপলিটিক্যালের উপর একটা ঝোঁক রয়েছে শুনছি। আপনি আমাদের কনস্টিটিউশনে 5টা বৈশিষ্ট্য ইংলিশ কেন গেল